উপকূলে শঙ্কার কালো মেঘ। ঈদের আগেই শক্তিশালী 2 ঘূর্ণিঝড়ের আভাস। আতঙ্কের কিছু নেই বলছে আবহাওয়া অফিস। দুর্যোগ ব্যবস্থাপনায় নীতি প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। আজ নিক্কেই ফোরামে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। কাল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগ। বাজেটে থাকছে বিশেষ কর্মকৌশল। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। সরকারের ভাবনা বাস্তবায়নের প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হওয়ার অপেক্ষায় মিনা। 4 জুন শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। তীব্র তাপপ্রবাহ ছাপিয়ে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও আতঙ্ক কাটেনি বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয় ও ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসে বজ্রপাতের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের ক্ষতি কমাতে প্রধান ভূমিকা রাখতে পারে জনসচেতনতা। সেই সঙ্গে বজ্রপাত মোকাবেলায় সারা দেশের দুর্যোগপ্রবণ এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিরও পরামর্শ তাদের। সাইফুল রুদ্রের রিপোর্ট। আবহাওয়ার ধরন অনুযায়ী এপ্রিল, মে, জুন ও জুলাইকে বজ্রপাত প্রবণ মাস হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বড় আবাদে এই 4 মাস বিপুল সংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে হাওর সহ অন্যান্য এলাকায় কৃষিকাজ করেন। আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বার্তা পাঠানো হয়। তবে প্রশ্ন হলো, অনেকের অক্ষর জ্ঞান না থাকায় মুঠোফোনে পাঠানো খুদে বার্তা মাঠে কাজ করা কৃষকদের জন্য কতটা কার্যকর। আমাদের এখন মডেল আপডেট হয়েছে বলে আমরা অ্যালার্ট মেসেজ দিতে পারছি, এজন্য দিচ্ছি। বজ্রপাত হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার এমার্জেন্সি না হলে আপনি ঘরের বাইরে যাবেন না। এবং একটা ঘরে যদি অবস্থান করেন, যদি দেখেন যে লাইটিনিং অনেক হচ্ছে, তখন এক ঘরে সবাই জড়ো হয়ে একটা রুমে না থাকে একটু বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ ওখানে তো একটা কারেন্টের সিস্টেম, মানুষ বেশি থাকলে ওখানে এই জন্য একটু বিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকার সব অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, দেশে প্রতি বছর বজ্রপাতে মৃতের সংখ্যা গড়ে 296 জন। এর মধ্যে 70% কৃষক। সংস্থাটির হিসাবে 2010 থেকে 2024 সাল পর্যন্ত 14 বছরে বজ্রপাতে মারা গেছে 4157 জন। পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছেন তারা। গ্রামাঞ্চলে কৃষকেরই বেশি ক্ষতি হচ্ছে ওইখানে, তো সেখানে হচ্ছে তাদেরকে ব্যাপক প্রচার সবসময় চালাতে হবে। বজ্রপাত নিরোধক এটা দেখা যেত, কিন্তু এখন আপনার সব জায়গায় দেখা যায় না। এটিকে তো বাধ্যতামূলক করা প্রয়োজন। সব জায়গাতেই কেন্দ্রটা আছে, সব জায়গায় বিল্ডিং আছে, অনেক ইকুইপমেন্টসও আছে, ফার্নিচারস আছে। শুধু লোকবল কিছু দিয়ে সেই দুর্যোগ ব্যবস্থাপনা যে সতর্কীকরণের কেন্দ্র, যেটা ডিএমআইসি সেন্টার, সেটিকে আরও শক্তিশালী করলে আমি আশাবাদী যে এর মাধ্যমে আমরা বজ্রপাত নিয়েও যেমন ঝুঁকি নিরসনে অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে পারি, মানুষকে বোঝাতে পারি। 2010 সালে বজ্রপাতে মারা যায় 123 জন, 2020 সালে 381 জন, যা 3 গুণেরও বেশি। 2024 সালেও এই সংখ্যা দাঁড়ায় 3 গুণের কাছাকাছি। এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতাহত কমাতে বসানো হয়েছে একাধিক বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঝড় বৃষ্টি প্রবণ মাস হিসেবে ধরা হয় মে জুনকে। সবশেষ বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেশিরভাগই ছিল এ সময়। এবারও একই সংখ্যার ইঙ্গিত দিয়ে বিশ্লেষকরা বলছেন, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলের বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনায় নীতি থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই বলেও মন্তব্য তাদের। সিডরের ভয়াবহতা মনে আছে নিশ্চয়ই। দেশের ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী এ ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে। ক্ষত বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লণ্ডভণ্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন। এসবের ক্ষত না শুকাতেই শঙ্কার কালো মেঘ ভর করেছে উপকূলবাসীর উপর।
কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ মনে করছেন, খুব সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসতে পারে দুটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় দুটির নাম হবে শক্তি ও মন্থা। তবে এদের একটির উৎপত্তি আরব সাগরে আর অন্যটির বঙ্গোপসাগরে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা যে সম্ভাবনা দেখছি তাতে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা একেবারে নাই বললেই চলে। এই সিস্টেমটা সর্বোচ্চ মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশের উপরে এটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। গণমাধ্যমের তথ্য বলছে, গেল 6 বছরে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 70 জন। সরকারের নীতিমালাকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের এখনো প্রায় 7,000 সাইক্লোন শেল্টারের প্রয়োজন রয়েছে। নীতিমালার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি বলবো নীতিমালার প্রয়োগটা অনেক জরুরি। সবশেষ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া 7টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের 5টি ছিল মে মাসে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরা উপকূলে এখনও শুকায়নি ঘূর্ণিঝড় আইলার ক্ষত। বাসিন্দারা বলছেন, ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর বেশিরভাগ মেরামত করা হয়নি। এছাড়াও রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। তবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2009 সালের 25 মে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা। 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। আইলার 16 বছর পরও সুপেয় পানির জন্য মাইলের পর মাইল ছুটতে হচ্ছে এসব এলাকার মানুষকে। টিউবওয়েলের পানিও লবণাক্ত। ঘূর্ণিঝড়ের পর সরকারি বেসরকারি উদ্যোগে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের কাজ শুরু হলেও এখনও তা বন্ধ। এছাড়া ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনও ঝুঁকিতে এ জনপদের মানুষ। হুমকির মুখে চিংড়ি ঘের আর ফসলের ক্ষেত। খাবার পানির কষ্ট, তারপরে রাস্তা বেরিয়ে এখনো পর্যন্ত বাঁধ বন্দিতে মাটি ছুটি দেয়নি। 10 কিলোমিটার পথ হাঁটি যেতে হয় পানি আনতে। খাওয়ার পানির প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সাইক্লোন সেন্টারও প্রয়োজন। পানি এনে আমাদের ছেলেপিলির খাওয়ালি, ওরগা আমাশা হয়, জ্বর হয়, ডায়রিয়া হয়। ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের। আমরা আশা করছি যে জনগণকে সাথে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সবাই সহায়তায় আমরা এই যে দুর্যোগ সম্ভাব্য যে দুর্যোগ সেটা অতিক্রম করতে পারবো। যেহেতু 60-70 দশকের বাঁধগুলো আসলে অনেকাংশেই কিছু দুর্বল আছে, তো সেগুলো আসলে পিরিয়ডিক মেনটেন্যান্সের মাধ্যমেই আমরা যে তার সক্ষম অবস্থায় উন্নীত করা যায় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। উদ্যোগ বা প্রচেষ্টা সেটা থাকবে, আমরা তৈরি আছি, আমাদের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে আমরা সবসময় আছি, থাকবো এবং সে লক্ষ্যে আমরা কাজ করছি। ঘূর্ণিঝড় আইলার আঘাতে সাতক্ষীরায় 73 জন মানুষ প্রাণ হারান। সময় সংবাদ, সাতক্ষীরা। বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় রাতভর সেনাবাহিনী মাদক বিরোধী ব্লক রাইড অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযানে কিন্তু এখন পর্যন্ত বিপুল পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনী। বিশেষ করে জোলাই যে মদগুলো রয়েছে, যেগুলো দেশীয় মদ হিসেবে পরিচিত, প্রায় 2200 এবং 6 থেকে কয়েকশো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে এই সেনাবাহিনীর ব্লক রেডে এখন পর্যন্ত। এবং এর পাশাপাশি কিন্তু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে এই অভিযানে। এবং সেনা কর্মকর্তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছেন, এই যে শহরের হাড্ডিপট্টি এলাকা রয়েছে, এই শহরের হাড্ডিপট্টি এলাকার যে কলোনিটি রয়েছে, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তারা কিন্তু তাদের যে টহল দলগুলো রয়েছে এগুলো নিয়ে তারা ঘিরে ফেলেছে। এবং এরপর পরে কিন্তু তাদের আসলে যে ব্লক রেড সেটি কিন্তু মধ্যরাত থেকে শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর যে ব্লক রেড সেটি কিন্তু চলমান আছে। বিশেষ করে সেনাবাহিনীর যে গোয়েন্দা তথ্য, সেই গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু আসলে যে বাড়িগুলোকে তারা চিহ্নিত করেছেন সেই বাড়িগুলোতে অভিযান চালানো হচ্ছে। এবং প্রত্যেকটি বাড়ি থেকে আমরা আসলে অভিযানে দেখেছি যে বিপুল পরিমাণে যে চোলাই মদ বা গাঁজা সহ যে অন্যান্য মাদক দ্রব্য রয়েছে বা দেশীয় অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু অভিযানে 5 জনকে আটক করতে সক্ষম হয়েছে
অভিযানটি চলমান আছে এবং সেনা কর্মকর্তারা যেমনটি আমাদেরকে বলছেন যে এই অভিযানের বিষয়টি টের পেয়ে কিন্তু অনেক বাড়িতেই তালাবদ্ধ করে কিন্তু আসলে যারা মাদক কারবারি রয়েছেন তারা কিন্তু চলে গিয়েছেন। তবে সেনা সদস্যরা কিন্তু আসলে এই যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর তালা কেটে কিন্তু আসলে সেই বাড়িগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং আমরা ক্যামেরা চোখে দেখেছি যে যেই বাড়িতে আসলে অভিযান চালানো হোক না কেন সেই বাড়িগুলোতে কিন্তু অভিনব কায়দায় আসলে বিভিন্ন ভাবে এই মাদক দ্রব্যগুলো কোথাও বস্তায় করে বা কোথাও ব্যাগে করে বা বিভিন্ন ভাবে কিন্তু আসলে বক্সে করে তারা লুকিয়ে রেখেছিল এবং বিশেষ করে এই যে মাদক দ্রব্যগুলো রয়েছে মাদক দ্রব্যর গুলো লুকিয়ে রাখা বা ওজন করার জন্য কিন্তু ওজন মাপার যন্ত্র আসলে এই বাড়িগুলোতে মজুদ আছে এবং সেনা কর্মকর্তা যিনি অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন উনি আমাদেরকে যেমনটি বলছেন যে মূলত এই যে শহরের হাড্ডিপট্টি এলাকাটি রয়েছে এই শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে আসলে ব্যবসা পরিচালনা হয়ে থাকে। মূলত এই যে হাড্ডিপট্টি কলোনিটি রয়েছে এখান থেকে মূলত মাদকের ডিপো হিসেবে তারা ব্যবহার করে এবং এখান থেকে কিন্তু মাদক দ্রব্য গুলো বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় যে মাদক কারবারে রয়েছেন সেই মাদক কারবারিরা এই মাদক দ্রব্যগুলো সেই শহরের বিভিন্ন এলাকায় সাপ্লাই দিয়ে থাকে বা বিক্রি করে থাকে এবং দেদারসে কিন্তু আসলে এই যে এলাকায় রয়েছে সেই এলাকায় কিন্তু তারা মাদক দ্রব্য বিক্রি করে থাকেন। মূলত কয়েকদিনের আসলে সেনা বাহিনীর যেই নিজস্ব গোয়েন্দা দল রয়েছে সেই নিজস্ব গোয়েন্দা দলের কয়েকদিনের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে কিন্তু আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এই যে বিপুল পরিমাণে চলায় মদ উদ্ধার হয়েছে 2021 সালেও কিন্তু আসলে বগুড়ায় 22 জন ব্যক্তি বিষাক্ত মদ খেয়ে নিহত হয়েছিলেন। তো বগুড়া থেকে সেনাবাহিনীর যে মাদক বিরোধী অভিযান চলছে ব্লক রেড এই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানের সবশেষ জানতে সরাসরি ছিলাম বগুড়ার হাড্ডিপট্টি এলাকায়। আজ নিক্কি সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে। সফরে জাপানের সঙ্গে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এর আগে স্থানীয় সময়ে বুধবার বিকেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আবারও জানান ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রোটোকল অফিসার ডক্টর ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ডক্টর ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই 3টি মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা এ সময় তাকে জানান অর্থনৈতিক সংস্কারের কাজ চলছে বাংলাদেশে। এ সময় ইউনূস চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে জানান তার প্রেস সচিব। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের একাধিক উন্নয়ন প্রধানদের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রফেসর ইউনূস নিক্কেই 30th নিক্কেই ফোরামে জয়েন করবেন, সেখানে ওনার একটা বক্তৃতা আছে। পরবর্তীতে উনি আরও কিছু জাইকার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে, এবং মাঝ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে। এছাড়াও জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাপান সফরে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক যেমন সুদৃঢ় হবে, তেমনিভাবে বাংলাদেশের শ্রমবাজার জাপানে আরও বেশি উন্মুক্ত হবে, এমনই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান।
এই মুহূর্তে জাপানে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা হোটেল ইম্পেরিয়ালে অবস্থান করছি। হোটেল ইম্পেরিয়ালে আমার ঠিকই পেছনের একটি রুমেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুটি জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের সংস্কার, নির্বাচন এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত নিয়ে তিনি এখন ইন্টারভিউ দিচ্ছেন। তার সেই সাক্ষাৎকারটি শেষ হওয়ার পর নিক্কেই ফোরামের 30তম যে এবার হচ্ছে যে সম্মেলন, তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপরে আজকে সেই সেশনে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেখানে একটি কিনোট উপস্থাপন করবেন। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজে লাগিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে আঞ্চলিক অর্থনৈতিক মুক্ত বাণিজ্যের দ্বার উন্মুক্ত করা যায় এবং কিভাবে এই অঞ্চলকে আরও ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, সেক্ষেত্রে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাবেন। আজকে নিক্কেই ফোরামের যে প্রথম অধিবেশনের সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপরে সেখানে আরও যারা অংশগ্রহণ করবেন তারা হচ্ছেন যে নিক্কেই ফোরামের মহাসচিব ছাড়াও লাওস ও পালাওয়ের মহামান্য রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ এই ফোরামে আজকে অংশগ্রহণ করবেন। আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সারাদিনই তিনি ব্যস্ত সময় পার করবেন। আজকের ব্যস্ততার পর আগামীকালকে মূলত মূল ইভেন্ট। আগামীকালকে নিক্কেই ফোরামের দ্বিতীয় দিন এবং আগামীকাল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেখানে তারা দ্বিপাক্ষিক বায়োল্যাটারাল করবেন এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আসলে তাদের সরাসরি আলোচনা হবে। এবং গতকালকে কিন্তু জাপানের সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন এবং তাদের বৈঠকে এবং তিনি কিন্তু হচ্ছেন যে বাংলাদেশ জাপান উন্নয়ন যে ফোরাম, ফ্রেন্ডশিপ যে ফোরাম রয়েছে, বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ ফোরামের তিনি কিন্তু সভাপতি। তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বিচার সংস্কার এবং হচ্ছে যে নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ এখন অর্থনৈতিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এবং সেই অর্থনীতি পুনর্গঠনে তিনি জাপানের সহযোগিতা চেয়েছেন। এবং সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ ফোরামের যিনি সভাপতি, তিনি বাংলাদেশকে আশ্বস্ত করেছেন যে জাপানের পক্ষ থেকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় সেখানে তারা সমর্থন ব্যক্ত করেছেন এবং তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এবং সেখানে বাংলাদেশের বিচার এবং সংস্কার নিয়ে কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তিনি আসলে জানতে চেয়েছেন যে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন কোন সময় অনুষ্ঠিত হবে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে তিনি তার আবার একই প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন চলতি ডিসেম্বর অথবা নেক্সট বছর অর্থাৎ আগামী বছরের জুনে বাংলাদেশের জাতীয় সংসদ অনুষ্ঠিত করতে চান। এছাড়া আজকে তার ব্যস্ত দিন রয়েছে। এখানে তিনি ইউথদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। বাংলাদেশি কমিউনিটির বেশ কিছু প্রতিনিধির সঙ্গে তার এখানে মত বিনিময়ের কথা রয়েছে। এই ছাড়া আগামীকাল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। এই সমস্ত বৈঠকগুলোতে তিনি যেমন বলা হচ্ছে যে $100 মিলিয়ন তিনি সহজ শর্তে ঋণ চাইবেন বাজেট সহায়তা হিসাবে, যেটি দিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়ানোর যেই সংস্কারমূলক কাজ চলতে সেখানে বাংলাদেশের জন্য অনেকটাই সহায়ক হবে বলে তিনি মনে করছেন। পাশাপাশি এবারের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ থেকে জনশক্তি জাপানের শ্রমবাজারে রপ্তানি করার জন্য বিশাল পরিসরে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে তিনি ভূমিকা রাখবেন। ইতোমধ্যেই কিন্তু তিনি গতকালকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ ফোরামে যিনি সভাপতি, তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তার খোলামেলা আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে তাকে জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানের শ্রমবাজারে প্রবেশ করাতে চায় বাংলাদেশ। এই জন্যে জাপানের পক্ষ থেকে যে ধরনের রিকোয়ারমেন্ট অর্থাৎ যে ধরনের চাহিদার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে যে যারা সব থেকে দক্ষ অর্থাৎ যারা জাপানি ভাষা শিখেছে, জাপানি ভাষা যারা জানে এবং এই ধরনের দক্ষ এক্সপার্ট লোকদেরকে আসলে তারা নিতে চাই, এরকম তারা আগ্রহ প্রকাশ করেছে।
সেই জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই শ্রম বাজারকে জাপানে আরও বেশি উন্মুক্তকরণের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং জাপানের সহায়তায় বাংলাদেশে জাপানি ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার একটি ইনস্টিটিউট অথবা ভাষা শিক্ষার একটি কেন্দ্র কীভাবে গড়ে তুলে বাংলাদেশের যারা রয়েছেন তাদেরকে আরও কীভাবে যারা জাপানে আসতে চায় তাদেরকে দক্ষ করে তোলা যায় সেই ব্যাপারে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম শুরু করবেন বলে তিনি আসলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে টোকিও থেকে নিক্কেই ফোরামের প্রথম দিনের সর্বশেষ খবর। প্রধান উপদেষ্টার জাপান সফরের সবশেষ জানাচ্ছিলেন নাজমুস সালেহী। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। 10 মাসেও নির্বাচনের দিকে যেতে না পারায় সরকারের ভেতর বাইরে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকার অভিযোগও তোলেন তারেক রহমান। ইশরাকের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, শপথে বাধা সৃষ্টির মাধ্যমে স্বৈরাচারী মানসিকতা প্রকাশ পেয়েছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। তরুণদের হাতে জাতীয় পতাকা, স্লোগানে ঐক্যের ডাক, মিছিলে অধিকার প্রতিষ্ঠার আহ্বান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে এক হয়েছে তরুণ সমাজ। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 3টি বিভাগের পর ঢাকায় তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বিকেল 3টায় আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও সকাল থেকে ঢল নামে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লাখো তরুণের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন। সমাবেশে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার কিংবা বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। নির্বাচন বিলম্বিত হলে তরুণরাই তার জবাব দেবে বলে হুঁশিয়ারি করেন তারা। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়। এই সরকারের মাথা থেকে পছন্দ রয়েছে নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায় আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 10 মাসে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। ইশরাকের শপথ গ্রহণের বাধা সৃষ্টি করার মাধ্যমে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সরকারের উচিত দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারেক রহমান সাফ জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। বাংলাদেশ কারো অধীনে নয় জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি, পিন্ডি কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। দেশের 1/3 ভোটার তরুণ।
আর এই তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চান। আর বিএনপি নেতারা বলছেন, তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমান সরকারকে একটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর সেই নির্বাচনে আগামীর সরকার যে পরিচালিত হবে তারা তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা মেধাবী, পরিশ্রমী ও জনগণের জন্য কাজ করবে, তাদের নিয়ে এগিয়ে যেতে চায় জাতীয় নাগরিক পার্টি। বুধবার রাতে দিনাজপুরের চিরির বন্দরে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যে ভালো কাজ করবে, ভালো মানুষ, দায়বদ্ধতা থাকবে, জনগণকে ওন করবে, জনগণের কথা বলবে, সে যেই দলেরই হোক, তার মার্কা থাকুক আর না থাকুক, তাকেই আগামী বাংলাদেশে আপনাদের প্রতিনিধি করবেন। আমরা বিশ্বাস করি ভালো মানুষের হাতে যদি দিনাজপুরটা যায়, একদিন ভালো মানুষের হাতে 64টা জেলা যাবে, বাংলাদেশ যাবে। আর বাংলাদেশের হাতে যদি, ভালো মানুষদের হাতে যদি বাংলাদেশটা যায়, তাহলে আমাদের এই যে চেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা এবং তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। ভোরের সময় আরো থাকছে শুল্কায়ন জটিলতায় ধীরগতি। চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় 40,000-এর বেশি কন্টেইনার। সাগরে ভাসছে 17 জাহাজ। দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকালে আরও না ফুটতেই রাজধানীতে শুরু হয়েছে কর্মযজ্ঞ। মূলত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্তৃক আয়োজিত এইখানে জাতিসংঘের শান্তিরক্ষা যেই কর্মসূচি, সেখানে উপলক্ষে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সেখানে শুরুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে র্যালি দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সেই ম্যারাথনের যাত্রাটা শুরু করলো। এবং এখানে কিন্তু শুধু সশস্ত্র বাহিনীর কর্তৃক লোকই নয়, বাহিনীর বাদেও কিন্তু অনেক স্টুডেন্ট এবং নর্মালি শাহিন কলেজ এবং তাদের ক্যান্টনমেন্টের বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু এই ম্যারাথনে অংশ নিচ্ছেন। মূলত এই ম্যারাথনকে ঘিরে কিন্তু তাদের কর্মযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই র্যালির পরে হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের ম্যারাথনের কার্যক্রম শুরু হবে, যেখানে র্যালির মাধ্যমে কিন্তু তাদের ম্যারাথনের উদ্বোধনটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পিসকিপার রান 2025 এই যাত্রাতে 3-4 বাহিনী, মূলত সশস্ত্র বাহিনী 3 বাহিনী এবং পুলিশ সহ মোট 4টি বাহিনী অংশ নিচ্ছে এবং তাদের জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষেই কিন্তু মূলত আজকের এই ম্যারাথনের যাত্রাটা শুরু করেছে। আমরা যদি একটু বলতে হয়, এখন কিন্তু পুরাতন যেই বিমানবন্দর আছে সেই বিমানবন্দর থেকে র্যালিটা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘিরে কিন্তু তারা যাত্রা শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু বিএফএ যেই অফিসার ম্যাচ আছে সেখানে কিন্তু তারা র্যালি নিয়ে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে এবং সেখান থেকে হয়তো ঘুরে আবারও বিমানবন্দরে এসে তাই র্যালির যাত্রা শেষ করা হবে। এরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে হয়তো ম্যারাথনের যেই কর্মকাণ্ড, যেই কর্মযজ্ঞ আছে সেটা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি কিন্তু এখানে শুধু সশস্ত্র বাহিনীর লোক নয়, এখানে বেশ কিছু কয়েকটা স্কুল কলেজের স্টুডেন্টরাও কিন্তু রয়েছে। সো মূলত আজকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে কিন্তু এই ম্যারাথনের আয়োজন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। এই ছিল আমার কাছে সবশেষ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আয়োজিত ম্যারাথনের সবশেষ জানাচ্ছিলেন রিফাতুল ইসলাম মিরন। আসছে বাজেটে পাচার করা অর্থ ফেরাতে বিশেষ কর্মকৌশল জানাতে চান অর্থ উপদেষ্টা। বন্ধ করতে চান অর্থ পাচারের পথ। একে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শও তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চেষ্টা করবো, টাকা যদি আমি উদ্ধার করে দিতাম, আমার তো IMF-ই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না। 2.3 বিলিয়ন 1.2 হতো, একজনের কাছে তো 1 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা আছে। 2009 থেকে 2023 হাসিনা সরকারের এই 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন বা 23,400 কোটি ডলার পাচার হয়েছে। গেল ডিসেম্বরে এমন তথ্য জানায় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যা ফেরাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা।
এবার এই পাচার করা টাকা দেশে ফেরাতে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব দিতে চান অর্থোপদেষ্টা। বন্ধ করতে চান অর্থ পাচারের পথও। ঢাকার প্রথম হলো যে ব্যাংকিং সেক্টর বা ট্রেড সেক্টরে ওভার আন্ডার ইনভেস্টমেন্টটা করতে দেবো না। সেকেন্ড হলো একবার যদি করেন এই যে এদের অ্যাকাউন্ট ফ্রিজ হবে এই হবে। এখন তো দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ তখন কান্নাকাটি করতেছে না লোকজন। বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করে নিয়ে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে অনেকে অ্যাটলিস্ট ওরা ভাবে যে আগের মতো একেবারে আরাম করে বেরোবে, সেটা হবে না। সরকারের এমন ভাবনাকে স্বাগত জানিয়ে এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শেষের বিচারে ওগুলোকে আইনি লড়াইয়ে যেতে হবে এবং তারপরে ওইটাকে লিকুইডেট করে সেই টাকা দেশে ফেরত আনা। সো এগুলোর জন্য যে ধরনের ফরেন্সিক ইনভেস্টিগেশন দরকার, যারা নাকি এইসব অ্যাসেট রিকভারি কোম্পানি আছে তাদের জন্য অর্থায়ন বাজেটে রাখলে ভালো হবে। অর্থ পাচারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ আর্থিক খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নিক্কি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। Standing here today brings back some special memories to me. 20 years back, in 2004, Nikkei honored me with the Asia Prize. That was an extraordinary, meaningful moment in my life. Since then, I have always felt a personal connection with Japan. Over the years, I have been to Japan many times. Almost every year, I visited Japan. I worked with Japanese universities, met young people all across the country, and shared my ideas and my hopes. I'm deeply moved by how warmly the people of Japan have embraced me and my ideas of social business and microcredit. Excellencies, as we gather here today to reflect on the theme, Asian Challenges in a Turbulent World, I must say that the world is getting increasingly turbulent. We are passing a time of great uncertainty. We are witnessing a world where peace is fragile, tensions are growing, and cooperation is not always guaranteed. Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. Wars and conflicts are destroying the lives and livelihood of thousands of Ukrainians and people in Gaza and in countries in South and Southeast Asia. In our neighboring country, Myanmar, civil war has taken a brutal turn, and the recent earthquake has pushed an already deep humanitarian crisis into a greater darkness. Very recently, our two neighbors have fought a short but very expensive war. Regrettably, we are spending billions of dollars in fighting wars, leaving millions of our people starving or struggling for basic needs. I think the leaders of the two countries for agreeing to a ceasefire. And I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. Moreover, billions around the world are being displaced by climate change. Technological advances promise much, yet raise new dilemmas. The rise of trade restrictions continue to challenge the very foundation of the free trade system. Economic inequalities are widening, often within societies as much as between them. Global trust is at risk,
Trust is declining between nations, within societies, and even between citizens and institutions. In recent times, we witnessed such divisions, discontent, and instability in Bangladesh, Republic of Korea, that led to regime changes. In Bangladesh, we went through a transformational change by a massive uprising of students and the common people just a few months back. And consequently, my government came into the position to guide the country. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and realize the dream for a fairer society. Despite multiple domestic challenges, Bangladesh is playing a role in contributing to global peace and security through participation in UN peacekeeping and peace-building missions, and hosting more than 1 million Rohingyas fleeing persecution in their homeland in Myanmar, purely on humanitarian ground. Asia, home to more than half of the humanity, sits at the epicenter of this uncertainty. It is also at the center of possibility at the same time. Challenges we face are formidable, and so is our collective strength. In this reality, I believe Asia has an opportunity, perhaps even responsibility, to show a different path. A path of peace, of dialogue, of inclusive growth. Not just growth in numbers, but growth in people's well-being, in trust, in hope. Distinguished guests, we are not powerless in the face of these challenges. In fact, we are at a turning point in history. The choices we make today will decide what kind of world we leave for our children and grandchildren. That is why we must come together, not just to discuss problems, but to shape solutions. Solutions that are inclusive, fair, and rooted in our shared humanity. I often have been saying, making money is happiness, but making all people happy is super happiness. We need to shift our focus from individual profits to collective well-being, from short-term gain to long-term vision. In my own country, from starting with Grameen Bank, with small loans given to poor women in the villages, to spreading social business ideas, across the world, I have learned one thing very clearly. People are not born to suffer. People are born with unlimited potential. We just need to give them the right opportunities. That's where I come and present a simple idea of creating a world of 3 zeros. Zero poverty, zero unemployment, and zero net carbon emissions. This is not a dream. This is a direction. A goal we can all work together. Governments, businesses, universities,
and individuals. To get there, we need a new kind of economy, one that is built not only on competition, but also on competition. Not just on consumption, but on care. This is where social business comes in. A business that solves problems, all problems, not just making profits for the persons. Ladies and gentlemen, as we look to the future, I believe Asian nations can work together even more closely to address shared challenges and unlock new opportunities for prosperity and better life. We need to build a clear path towards a shared future and shared prosperity. To this end, we have to work together. First, convert Asia's interdependence into cooperation. Asia's diversity of economies, cultures, and political systems is both a strength and is a test. নিক্কেই সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। আবারও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের খবর। চট্টগ্রামের সার্জেন্ট জহুরুল হক ঘাঁটিতে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কিংবা পিস কিপিং ডে উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিছুক্ষণ আগেই আসলে এই অনুষ্ঠানটি কিন্তু এখানে শেষ হয়েছে। আসলে পিস কিপার ডে উপলক্ষে প্রতি বছর আমরা দেখি বিমান বাহিনীর আয়োজনে কিন্তু বিমান বাহিনীর যে জহুরুল হক ঘাঁটি রয়েছে এখানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পিস কিপার রানও কিন্তু অনুষ্ঠিত হয়। তবে আমরা দেখছি সকাল থেকেই চট্টগ্রামে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই কারণে কিন্তু এবার শুধুমাত্র ভিতরের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু এবারের আয়োজন কিন্তু শেষ হয়েছে এবং যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে পিসকিপার রান কিন্তু এবার অনুষ্ঠিত হয়নি। তবে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আজকে যে আয়োজন করা হয়েছিল এই আয়োজনে কিন্তু বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আমরা দেখেছি পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু সবাই একসাথে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক সকাল 6:10 কিন্তু এখানে অনুষ্ঠান কিন্তু শুরু হয় এবং বিমান বাহিনীর যে জহুরুল হক ঘাঁটি রয়েছে সেই জহুরুল হক ঘাঁটিতে কিন্তু এখানে আজকের যে আয়োজন সেই আয়োজন কিন্তু অনুষ্ঠিত হয় এবং এখানে কবুতর উড়িয়ে ও বেলুন উড়িয়ে কিন্তু অনুষ্ঠানের যে সূচনা সেটি কিন্তু করেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে ভাষণ প্রদান করেন এবং সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সদস্যসমূহের প্রতিনিধিগণ, আন্তঃবাহিনীর বিভিন্ন সংস্থা গণমাধ্যমের সদস্যগণ আসলে পিসকিপার ডে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু আজকে এখানে উপস্থিত হন। তবে যে আকর্ষণটি থাকে সেটি হচ্ছে পিসকিপার ডে রান অনুষ্ঠিত হয়। তবে আজকে চট্টগ্রামে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে কারণে পিসকিপার ডে যে রান সেই রানটুকু কিন্তু আজকে চট্টগ্রামের যে জহুরুল হক ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু আজকে অনুষ্ঠিত হয়নি। তবে আমরা সকাল থেকে আসলে যেটি দেখেছি আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে কিন্তু চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠান হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আজকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের যে আয়োজন সেই আয়োজন কিন্তু এখানে শেষ হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে এখানকার সর্বশেষ খবর। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সবশেষ জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০,০০০ কেজি সরকারি চাল সহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করেছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডেমরার আমলিয়া মডেল টাউনের একটি গুদামে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। সামগ্রিক মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 50 কেজি ওজনের প্রায় 1350 চালের বস্তা, 507 বস্তা আটা, 17 বস্তা ডাল, 150 লিটার সয়াবিন তেল।
এ সময় গুদামের 3 কর্মচারীকে আটক করা হয়। এসব সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত 5টি ট্রাকও জব্দ করে যৌথ বাহিনী। পরে জব্দকৃত মালামাল ও আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। শুল্ক বিভাগের লাগাতার কলমবিরতি কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আটকে আছে 40,000-এর বেশি কন্টেইনার। একই সঙ্গে বার্থিং জটিলতায় 20,000 কন্টেইনার নিয়ে 17টি জাহাজ বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে। এদিকে আমদানি করা শিল্পের কাঁচামাল আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৫৩,৫১৮ কন্টেনার ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে সবশেষ ২৭ মে ৪৫,৩৭৭ টিউস কন্টেনার রয়েছে। পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে বন্দরের ইয়ার্ডে ৩০% জায়গা খালি রাখতে হয়। বন্দরের সক্ষমতা হলো 50,000 হলে এটা সবশেষ, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এইটা এখন 45,000 ছাড়িয়ে গেছে। মরার উপর খরার ঘা যেটি যুক্ত হয়েছে সেটি হলো আমাদের এখানে ড্যামারের যে চার্জ সেটি কিন্তু 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজে আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমরা কিন্তু 4 গুণ ড্যামারেজ দিচ্ছি। স্বাভাবিক সময়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 1000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার 19টি অফডকে ডেলিভারি হলো। এই সময় তা নেমে আসে মাত্র 400 থেকে 500-তে। এই অবস্থায় বন্দরের পণ্য নিয়ে আসা জাহাজের অবস্থানকালীন সময়ও বেড়ে যাচ্ছে। অফডকগামী যে 50 ধরনের কন্টেনার রয়েছে আমদানি পণ্য, এগুলোর একটা বিশাল ভলিউম কিন্তু চট্টগ্রাম বন্দরে জমেছে। কন্টেনারের ডেলিভারিটাও যেহেতু বন্ধ ছিল চট্টগ্রাম বন্দর থেকে, সুতরাং সর্বসাকুল্যে চট্টগ্রাম বন্দরের মধ্যে আমদানি পণ্যের একটা বিশাল জট তৈরি হয়েছে। কাজের গতি স্বাভাবিকতায় ফিরে যেতে আমাদের মনে হয় বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। ঈদের মধ্যে 10 দিন বন্ধ, এর মধ্যেও কন্টেইনার নামার ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হবে। বিজিএমই, বিকিএমই, প্রত্যেকটা সেক্টরের ব্যবসায়ীরা করুণ পরিস্থিতি তাদের মধ্যে বিরাজমান। তারা এই কারণেও কিন্তু কন্টেইনার এই যে জট এবং কন্টেইনার তারা ক্লিয়ার করতে পারছে না। মূলত দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গত 2 সপ্তাহ ধরে কলমবিরতি কর্মসূচি পালন করছিল শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। আর তাতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়। বিশেষ করে তৈরি পোশাক খাতের কাঁচামাল এই জটে আটকা পড়ে। সবচেয়ে বেশি আটকা পড়া কন্টেনারের উপর বন্দর কর্তৃপক্ষ 4 গুণ হারে শুল্ক আদায় করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। প্রথমত আমাদের এই বন্দরের চার্জটা যাতে মকুব করে এবং এই যে জটটা সৃষ্টি হয়েছে সেই জটটা ক্লিয়ার করার জন্য বন্দর প্রয়োজনে ইউজারদেরকে ইউজ করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ক্লিয়ার করে দেবো এবং 7/24-এ যাতে ওপেন রাখে বন্দর ডেলিভারিটা। তবে পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন অন্তত 5000 কন্টেনার ডেলিভারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসের কর্মবিরতি উদ্র হয়েছে। কাস্টমস পুরোপুরি কাজ করতেছে এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, ইম্পোর্টার আছেন, তারাও আগের থেকে অনেক সোচ্চার হয়েছেন। অনুরোধ করব কনসাইনারদেরকে, ইম্পোর্টারদেরকে যাতে তাদের দ্রুত কন্টেইনার এবং কার্গো নিয়ে যায়, যাতে বন্দরের জট না হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে 9টি এবং বহির্নোঙরে 17টি কন্টেইনারবাহী জাহাজের অবস্থান রয়েছে। নানা জটিলতায় ডেলিভারি ধীরগতির কারণে বন্দরের অভ্যন্তরে যেমন কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে, তেমনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় অলস দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানগুলো। আর এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে আগামী 7 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দেশের 8টি জেলার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও স্থানীয় প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও অভিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় সভা। সবশেষে দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান উপদেষ্টা। আর কদিন পরেই হজ। বাংলাদেশ থেকে প্রতি বছরের মতো এবারও মুসল্লিরা সৌদি আরবে জড়ো হয়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, হজ শুরুর আগেই হজের প্রশিক্ষণ অপরিহার্য। হজের আনুষ্ঠানিকতার বাকি আর কয়েকদিন। ইতোমধ্যেই যারা সৌদি আরবে অবস্থান করছেন তারা দেশ থেকে নিয়ে যাওয়া প্রশিক্ষণ অনলাইনে আবারও ঝালিয়ে নিতে পারেন, এমন পরামর্শ দিচ্ছেন আলেমরা। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে।
সামর্থ্যবান মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় ইবাদত হজ। জীবনে অন্তত একবার হলেও বৃহৎ এই গণজমায়েতে শামিল হতে চান প্রত্যেক মুসলমান। ইসলাম ধর্ম অনুসারে যেসব মুসলমান আর্থিক ও শারীরিকভাবে সক্ষম তাদের উপর হজ ফরজ। পবিত্র কোরআনেও হজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বহুবার বলা হয়েছে। তবে আল্লাহর দরবারে হজ কবুলের জন্য বেশ কিছু বিধিবিধান মেনে চলতে হয়। প্রথমবারের মতো যারা হজে যান তারা অনেকেই এসব বিধান জানেন না। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। তাই হজে যাওয়ার আগে এই সংক্রান্ত প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজের প্রস্তুতি গ্রহণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রুজ যাতিত তাকওয়া। তোমরা হজের প্রস্তুতি গ্রহণ করো। একজন হাজি যখন হজের মাসআলা জেনে তিনি হজে যাবেন তখন তার হজটা কমপ্লিট হবে, পরিপূর্ণ হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেকজন হাজির জন্য হজের ট্রেনিং গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। প্রশিক্ষণের মাধ্যমে মুসল্লি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলগুলো সঠিক জ্ঞান লাভ করতে পারবেন। অন্যথায় তার হজ কবুল হওয়া না হওয়ার বিষয়ে সন্দেহ থেকে যাবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উপর যেভাবে হজ ফরজ, প্রশিক্ষণটাও ফরজ। জ্ঞান অর্জন ছাড়া ফরজ ইবাদত আমি কিভাবে আদায় করব? প্রশিক্ষণ না থাকার কারণে ওনাদের তাওয়াফ হচ্ছে না, সাই হচ্ছে না, আরাফাতে কোন জায়গায় অবস্থান করবেন সেটা তার জানা থাকছে না, যে কারণে উনি ভাবছেন যে উনি হজ করে এসছেন কিন্তু ওনার হজটা হয়নি। এবছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আরবি জিলহজ মাসের ৮ তারিখ অর্থাৎ জুন মাসের ৪ তারিখে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এদিন তাবুর শহর মিনা পরিণত হবে এক অপার্থিব নগরে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। খুলনা নগরীতে দিন দিন বাড়ছে সুপেয় পানির সংকট। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় গ্রীষ্মের শুরু থেকেই টিউবওয়েলে পানি পাচ্ছেন না নগরবাসী। ২৫০০ কোটি টাকার প্রকল্পেও বদলায়নি চিত্র। চাহিদার মাত্র ৬০% সরবরাহ করতে পারছে ওয়াসা। তাই বাধ্য হয়ে সাবমার্সিবল পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ পানির ব্যবহার করছেন অনেকে, যা ভবিষ্যতের জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। যদিও সংকট কাটাতে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে ওয়াসা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় সেনপাড়া মেঘনা কলোনিতে শতাধিক পরিবারের পান ও দৈনন্দিন ব্যবহারের ভরসা একটি মাত্র টিউবওয়েল। তবে স্তর নেমে যাওয়ায় গত ২ মাস ধরে পানি উঠছে না নিয়মিত। দিনের কোনো একটি সময়ে যখন পানি ওঠে এমনই লাইন পড়ে যায় কলোনিবাসীর। গোসল করতেও সমস্যা হয়, এরপর খাওয়া দাওয়ার পানি নেওয়ারও সমস্যা হয়। একটা কলে আমাদের এত ফ্যামিলি, তাতে হয় না। কখনো পানি থাকে, কখনো পানি থাকে না। আমাদের খুবই কষ্ট হয় পানির জন্য। সবাইরে জানাইছি কিন্তু তারা বলছিল যে এখানে পানির লাইন করে দেবে, কিন্তু এই পর্যন্ত আমাকে কেউ করে দেয় নাই। শুধু এই এলাকা নয়, পানির এমন চরম সংকট রয়েছে দৌলতপুর, শিরোমণি, খালিশপুর, সোনাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার বেশিরভাগ স্থানে নেই ওয়াসার সংযোগ। ২০১৯ সালে ২৫০০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদী থেকে শোধন করে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করে ওয়াসা। তবে তথ্য বলছে প্রায় ৭০,০০০ পরিবারের বিপরীতে ৪১,০০০ পরিবারে সংযোগ দিতে পেরেছে সংস্থাটি। প্রতিদিন ১৯ কোটি লিটার পানির চাহিদা থাকলেও পানি সরবরাহ করতে পারছে ১১ কোটি লিটারেরও কম, যা ৬০% মতো। এতে নগরীর বড় একটি অংশ জুড়ে পানির হাহাকার। পানিটা অনেক ডিপে চলে গেছে, এটাকে উঠাইতে সময় লাগে, আবার চাপতেও কষ্ট হয়। এই পানি দিয়ে কোনো কাজ করা যায় না, মাথায় টাথায় দিলে মাথাটা ভার হয়ে যায়। ৪০,০০০ টাকা লাগবে টোটাল, অনেক ওয়াসাতে দিতে হবে। এই জন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা নিতে পারি নাই। এসব সংকটে বাধ্য হয়ে ব্যক্তিগত উদ্যোগে পাম্পের সাহায্যে সাবমার্সিবল প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছেন নগরবাসী। বর্তমানে নগরীতে ১৫,০০০ সাবমার্সিবল রয়েছে, যার কারণে এক দশকে পানির স্তর নেমেছে ১০ থেকে ১৫ ফুট। ভূগর্ভস্থ পানির এমন ব্যবহার ভবিষ্যতের জন্য হুমকি জানিয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহার বাড়াতে উদ্যোগ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমি গ্রাউন্ড ওয়াটার ইজিলি ব্যবহার করতে পারি, কিন্তু আমি জানি সেটা সাস্টেনেবল সলিউশন না। তো এই ক্ষেত্রে সাস্টেনেবল সলিউশন হচ্ছে সারফেস ওয়াটারের দিকে আমাকে যেতে হবে, এটা আমাদেরও চিন্তা করতে হবে। তবে পুরো নগরবাসীকে পানি সরবরাহের আওতায় আনতে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে ওয়াসা। সকলের কাছেই যাতে সুপেয় পানি আমরা সরবরাহ করতে পারি সেই চেষ্টাটাই করে যাওয়া হচ্ছে। আমি এতটুকু আশা করতে পারি যে আমাদের ফেজ 2 যখন চালু হবে, খুলনাবাসীর পানি নিয়ে যে সমস্যাটা এটা ইনশাল্লাহ থাকবে না। নগরীর ১৫ লাখ মানুষের মধ্যে এখনো ওয়াসার সেবার আওতায় আসেনি ৬ লাখেরও বেশি মানুষ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। উন্নত জীবনের আশায় দালালের ফাঁদে পড়ে প্রতিদিনই সীমান্ত পাড়ি দিচ্ছেন অনেকে, কিন্তু সেই স্বপ্নযাত্রা অনেক সময়ই পরিণত হচ্ছে দুঃস্বপ্নে।
ভারতে গিয়ে অনেকে পড়ছেন পাচারকারীর ফাঁদে, কেউ হারাচ্ছেন স্বজন, আবার কারোর ঠিকানা কারাগার। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার লবণচড়া 10 গেট এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন। 30 বছর বয়সী এই যুবক একসময় দিনমজুরির পাশাপাশি যুক্ত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে। প্রতিবেশীর প্রলোভনে 2022 সালে ভালো চিকিৎসা ও কাজের আশ্বাসে স্ত্রী 2 কন্যাকে নিয়ে ভারতে যান, কিন্তু সেখানে গিয়ে হারিয়ে ফেলেন সবকিছু। আমি ছোট্টবেলা থেকে স্বপ্ন নিয়ে খুলনায় আসছিলাম গ্রাম থেকে। পাশবিক নির্যাতন আর অমানবিক জীবনযাপনের পাশাপাশি ট্রেনে হারিয়ে যায় তার স্ত্রী সন্তান। তাদের খুঁজতে গিয়ে দুর্ঘটনায় তিনিও এক পা হারান। নিঃস্ব আমার ব্যবসা বাণিজ্য সবকিছু, টাকা পয়সা সবকিছু, এটা ভূমিহীনে ঘর, সেটাও জলঞ্জলি, মাথা গোজা খুলনায়ও কোনো, আর এখনো কোনো ইনকাম কিচ্ছু নাই। বাচ্চা দুটো আমরা চাই, আর কিছু চাই না, বৌমার বাচ্চা। এমন দুর্বিষহ জীবন পার করছেন এ অঞ্চলের অনেক মানুষ। শহর থেকে গ্রাম, নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে ফাঁদে ফেলছে একাধিক দালাল চক্র। তাদের সঙ্গে যুক্ত আছে দুপারের পাচারকারীরা। অবৈধ এটা ঠিক আছে, কিন্তু ভাইয়া এটা সব এই খালি আমরা একারা না, অনেক মানুষই এরকমের যায়, আর ডেলি যাচ্ছে, পারাপার হচ্ছে। আমার মাধ্যমে যাচ্ছে না ভাইজান, আপনারা তো সে ওদের মাধ্যমে ওদের কথা বলতেছেন আপনারা। পাসপোর্ট না থাকায় ভারতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হচ্ছেন কেউ কেউ, কারাবাস করছেন বছরের পর বছর। তাদের ছাড়াতে দেশে জায়গা জমি বিক্রি বা বন্ধক রেখে দালালের কাছে দিতে হচ্ছে টাকা। বলে যে ভালো কাজ আছে, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারবো, আসলে সেরকম ভালো থাকতে পারে না। 6 মাস কি আমি 1 বছর থাকবো, সেই সময়ের বাইরে কোনো লোককে সহজে আসতে দেয় না বাংলাদেশে। কোনো ব্যবস্থা হচ্ছে না, কবে অনেক বছর লাগে যাবে জেল খাট। এখান থেকে টাকা পাঠালে তারপরে জেলের থেকে বাইর করার লাগে। ধরা খাইলে মা বাবা ঘর দর বিছিয়ে যাই ছাড়াই নিয়ে আসে। একমাত্র সচেতনতাই পারে আন্তঃসীমান্ত মানব পাচারের এই যে ক্রমবর্ধমান প্রবণতা, তাকে প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন। তবে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এরকম আমাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অথবা গোপন সংবাদের ভিত্তিতে যাদেরকে আমরা পাবো তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেব আমরা, এবং সেটা এমন ব্যবস্থা যেটা সারা জীবন তাকে কিন্তু জেলে থাকতে হবে। গত 1 মাসে বিনাপোল বন্দর থেকে দেশে পাঠানো হয়েছে 45 জনকে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিলটি ক্যাম্পাস পেরিয়ে হল পাড়ায় পৌঁছালে কয়েকটি হলের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানে তাদের প্রতিরোধ করে। পরে দ্রুত মিছিল হল পাড়া ছাড়লে পরিস্থিতি শান্ত হয়। গণতান্ত্রিক ছাত্র জোট নেতাদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলা করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জুয়েলারি শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বুধবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেয়। বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সমিতির সহ সভাপতি রিপনুল হাসানের নামে হওয়া মামলা মিথ্যা ও হয়রানিমূলক। এরই সঙ্গে তাকে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেন বাজুসের কেন্দ্রীয় নেতারা। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতিবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার হন বাজুস সহ সভাপতি রিপনুল হাসান। যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি টেক সিটি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে করা চুক্তি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বাতিল করায় বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। বাতিল হয়েছে বরাদ্দ পাওয়া তাদের জমিও। এই অবস্থায় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে জমি বরাদ্দের সময় অগ্রাধিকার পাবেন আগের বিনিয়োগকারীরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
2017 সালে 12.13 একর জমিতে গড়ে তোলা হয় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক। পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব পায় টেকসিটি বাংলাদেশ লিমিটেড। টেকসিটির সঙ্গে করা ওই চুক্তি গেল মার্চে বাতিল করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। জানানো হয়েছে 31 মে পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে কোম্পানিটি। বিনিয়োগকারীরা বলছেন টেকসিটির সঙ্গে চুক্তি বাতিল করায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে তাদের জায়গার বরাদ্দ। এতে বড় অঙ্কের লোকসানে পড়েছেন তারা। বাংলাদেশ হাইটেক পার্কের প্রতি অনুরোধ যে ব্যবসা বান্ধব পরিবেশ করে দেওয়ার জন্য ন্যূনতম একটি ভাড়া ঠিক করে এখানে আমাদের সাথে চুক্তিটা সম্পন্ন করা হোক। বাংলাদেশের ভিতরে সেই সম্ভাবনা জায়গাটা বাস্তবে রূপ নেবে এবং সরকার সেটার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় এটা করবেন। আমাদের ভাড়া যদি 30 টাকা হয় সেখানে হচ্ছে গিয়ে পার স্কোয়ার ফিটে 4 টাকা পেত গভর্নমেন্ট, বাদ বাকি পেত টেকসিটি। হাইটেক পার্ক অথরিটির সাথে চুক্তিতে যাব, সেই জন্য দীর্ঘদিন থেকে যে দাবিগুলো আমরা করে আসছি যে আমাদের ভাড়া কমানো, বিদ্যুৎ বিলের জটিলতাটা নিরসন। এখন যেহেতু টেকসিটি চলে গেছে, হাইটেক পার্ক আশা রাখি আমাদের সেই স্বাচ্ছন্দ্যের জায়গাটা নিয়ে যাবে। হাইটেক পার্কের সাথে টেকসিটির যে চুক্তি ছিল সেই চুক্তি বাতিল হওয়ার কারণে টেকসিটি এই মাসের 30 তারিখে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করবে। এই অবস্থায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছেন নতুন করে জায়গা বরাদ্দের আবেদন করলে অগ্রাধিকার পাবেন পুরানো বিনিয়োগকারীরা। আমাদের যে বিনিয়োগকারী যারা আছেন তারা তো এখানে আছেনই, তাদেরকেও আবার নতুন করে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। বর্তমানে পার্কটিতে ব্যবসা পরিচালনা করছে 44টি প্রতিষ্ঠান। সময় সংবাদ, যশোর। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাখাওয়াত হোসেন শাহ। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। 7 বছরেও শেষ হয়নি চুয়াডাঙ্গার জেলা পরিবার পরিকল্পনা অফিস ভবনের নির্মাণ কাজ। দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যায় কাজ, অথচ এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান বরাদ্দের সম্পূর্ণ বিল উত্তোলন করেছে। অবশ্য প্রকল্পের কাজ শেষ করতে উদ্যোগ নেয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালের মার্চে চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় শুরু হয় জেলা পরিবার পরিকল্পনা অফিসের 4র্থ তলা ভবন নির্মাণ। দুর্নীতির অভিযোগে একই বছরের অক্টোবরে কাজ বন্ধ হয়ে যায়। 2025 সালে নির্মাণ কাজ শুরু হলেও বরাদ্দের অভাবে আবারও বন্ধ হয়ে যায়। বর্তমানে ভবনটি রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এদিকে পরিবার পরিকল্পনা অফিসের কার্যক্রম চলছে জেলার পরিত্যক্ত কালেক্টর ভবনে। 2টি কক্ষে গাদাগাদি করে চলছে অফিসের কাজ। ছাদের পলেস্তারা খসে পড়ছে, ব্যাহত হচ্ছে অফিসের স্বাভাবিক কাজ। আর সদর উপজেলা অফিসের কাজ চলছে ভাড়া বাসায়। পরিবার পরিকল্পনার অফিসটা আছে সেটা একেবারেই জারাজীর্ণ অবস্থায় আছে এবং সেটা তার ভিতরে যে আমাদের জনসেবার জন্য যে সরঞ্জামগুলো রাখা হয় সেটার অবস্থা নাজেহাল। দীর্ঘ 7-8 বছর কাজটা চলছে, বন্ধ হচ্ছে। এতে করে বিল্ডিংয়ের অবকাঠামো, বিভিন্ন নির্মাণ সামগ্রী নষ্ট হচ্ছে। নতুন অফিস হলে মানুষের যে স্বাস্থ্যসেবা এটা আসলে পাওয়া সহজ হতো, এটা আসলে না হওয়াতে মানুষের দুর্ভোগ পোয়াচ্ছে। এই কাজটা যেন আবার দ্রুত সমাপ্ত করা হয়। সমাপ্ত করলে পরে আমাদের চুয়াডাঙ্গার মানুষের কিন্তু অনেক উপকার হবে এখান থেকে। প্রকল্পের কাজ শেষ করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার। আর এ বিষয়ে কথা বলতে রাজি হননি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা। জেলা পরিবার পরিকল্পনা ভবন আপনারা জানেন নির্মাণাধীন আছে, বর্তমানে এটি স্থগিত আছে বরাদ্দ না থাকাতে। আমরা আশা করছি যে এই বরাদ্দটা আমরা হয়তো পেয়ে গেলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে। চুয়াডাঙ্গার জেলা পরিবার পরিকল্পনা অফিসের ভবন নির্মাণে ব্যয় ধরা হয় 4,60,00,000 টাকা। কয়েক দফা কাজের মেয়াদ বাড়িয়ে 2024 সালের জুন মাসে কাজের মেয়াদ শেষ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Bringing a sense of security to vulnerable population and creating a condition conducive to lasting peace. Similarly, the Bangladesh police have also played a crucial role in peacekeeping, particularly in the area of policing reform, capacity building of local law enforcing agencies and maintaining public orders. Our police officers, including a significant number of female officers who served as a role model, have been instrumental in restoring trust between communities and law enforcement in past conflict and societies. They have contributed to rebuild a justice system, training
local police forces and promoting gender-sensitive policing practices. They are experts in community policing and their human approach have been vital in fostering sustainable peace. Maintaining global peace has become a far more challenging today. New and unconventional threats are arising from various state and non-state actors. ফরিদপুরে দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জরিমানা করা হয়েছে 50,000 টাকা। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, রায়ের পর থেকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য শান্তাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল স্বামী আসাদ। এক পর্যায়ে 2022 সালের 26 অক্টোবর শান্তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। আসাদের বিরুদ্ধে প্রথম স্ত্রীকেও হত্যার অভিযোগ রয়েছে। পঞ্চগড়ে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, 2022 সালে 6 আগস্ট স্কুল পালিয়ে প্রেমিক হাসান আলীর সঙ্গে দেখা করতে যান তেঁতুলিয়া উপজেলার পানিহাগা এলাকার 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। পরে হাসান ও তার সহযোগী রাজু মোটর সাইকেলে করে ওই শিক্ষার্থীকে আটোয়ারি উপজেলার বন্দরপাড়া গ্রামের একটি বনে নিয়ে যায়। রাতে সেখানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে তাকে। এ ঘটনা দেখে ফেলে বন্দরপাড়া গ্রামের সাইফুল, আমিনুল, অমর, নজরুল ও সবুজ। তারা এগিয়ে গেলে স্কুল ছাত্রীকে রেখে পালিয়ে যায় হাসান ও রাজু। পরে ওই 5 জনও ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন আটোয়ারি থানায় ওই 7 জনকে আসামি করে মামলা করে স্কুল ছাত্রীর বাবা। হ্যালো, চলছে। নরসিংদীতে রেলওয়ের জায়গায় গড়ে তোলা 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। সে সময় শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশিনগর রেল ক্রসিং এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধা পাকা টিনশেড ঘর ও দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বুধবার শাপলা চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার নগর ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রতিনিধিরা বলেন, নগরবাসীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেও অন্তর্বর্তী সরকার তাদের অপসারণ করেছে। এতে জনপ্রতিনিধিদের প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি করেন তারা। বলেন, এতে ভোগান্তি বেড়েছে নাগরিকদের। মেয়র ও কাউন্সিলরদের 7 দিনের মধ্যে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। যারা স্থানীয় সরকার বা দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ, তারা আজকে এই স্থানীয় জনপ্রতিনিধিদের খেলছে। আজকে আপনারা বলেন যে আজকে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যদি করে থাকে, রংপুরের সারা দেশের মধ্যে একমাত্র জনপ্রতিনিধি যিনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং পরিষদ, আমরা এই আন্দোলনের সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত তারা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, কোরবানির হাটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজ করবে 15টি মেডিকেল টিম। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে গবাদি পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা।
দেশি ও সংকর জাতের পশু হৃষ্টপুষ্ট করছেন সাতক্ষীরার খামারিরা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে হাটে ন্যায্য মূল্য নিয়ে চিন্তিত তারা। অন্যদিকে বেশি দামে পশু কিনে দুশ্চিন্তায় ব্যাপারীরা। খাদ্য খাবার দিয়ে মানে লোকজনের শরীর দিয়ে প্রতিদিন 300 টাকা খরচ। আগের বছর লস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। খাবারের যেভাবে দাম, খাবারের দাম তো কমে না, এদিকে গরুর দাম কমে গেছে আর কি। গরুর খাবারের উপরে যদি একটু সরকার কোনো চিন্তাভাবনা নেয়, তাহলে স্থানীয়ভাবে আমরা অনেক লাভবান হব। প্রাণী সম্পদ বিভাগ বলছে কুরবানির হাটে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজ করবে 15টি মেডিকেল টিম। 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে বাজারটাকে পর্যালোচনা করা, বাজারে কোনো সমস্যার সৃষ্টি না করা, এবং এখান থেকে আরেকটা নির্দেশনা আসছে যে ক্যাশলেস ডিজিটাল করে বিক্রয়। বাজার থেকেই একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তারা লেনদেন করতে পারে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরায় 1,06,6টি পশু প্রস্তুত আছে। সময় সংবাদ, সাতক্ষীরা। বিজিএমইএ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা। এতে তৈরি পোশাক শিল্পে সম্মিলিত পরিস্থিতির অবদান তুলে ধরেন নেতারা। এরই সঙ্গে সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় পরিষদের নেতৃত্বকে বেছে নেওয়ারও আহ্বান জানান প্রার্থীরা। ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম নগরীর খুলশীর বিজিএমইএ ভবনে বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা। এতে অংশ নেন চট্টগ্রামের পোশাক শিল্প মালিকরা। অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তুলে ধরা হয় প্যানেলের ইশতেহার। এ সময় সম্মিলিত পরিষদ নেতারা বলেন, $100 বিলিয়ন তৈরি পোশাক শিল্পের যে স্বপ্নযাত্রা, তা পূরণে দরকার দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব। $40 বিলিয়ন এক্সপোর্ট করি। আমাদের ইশতেহারে আমরা বলেছি আগামী 10 বছরে আমরা ইনশাল্লাহ এটাকে 100 বিলিয়নে করতে পারবো। যে সম্মিলিত পরিষদকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা এই রপ্তানি বাণিজ্য 100 বিলিয়নে উন্নতি করব। দক্ষতা অর্জনকারী এবং নবীন একটা গ্রুপ আছে আমার সাথে, যারা ব্যবসায় অভিজ্ঞ। নেতারা বলেন, তৈরি পোশাক শিল্পে বিদ্যমান বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা, বন্দর, কাস্টমস জটিলতা ও বন্ধ কারখানা চালু সহ নানা সংকট মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখতে চায় সম্মিলিত পরিষদ। অলওয়েজ আরএমজি সেক্টরের পাশে যেভাবে সবসময় দাঁড়িয়েছিল, সেটা সম্মিলিত পরিষদ সবচেয়ে বড় শক্তি। সবচেয়ে বেশি কাজ করবো 2P মডেলের উপর, সেটা হলো পাওয়ার সেক্টর অ্যান্ড ম্যান পাওয়ার। আবার দায়িত্বে আসি, আমরা এই সংকটটিকে সম্ভাবনায় পরিণত করতে পারবো এবং নিশ্চয়ই আমাদের সামনে যে অপার সম্ভাবনা আছে, যেহেতু এলডিসি গ্রেশন করছে, এগুলো সংকট কিন্তু সম্ভাবনায় পরিণত করা যায়। বিজিএমইএ নির্বাচনে জয়ী হলে শিল্প রক্ষায় এই খাতের সবাইকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন সম্মিলিত পরিষদ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আওতায় আছেন বিদেশি কর্মকর্তারাও। ভোলায় হরিণের মাংসসহ 2 পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার রাতে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরিফ 1-এ তল্লাশি চালিয়ে 45 কেজি হরিণের মাংস জব্দ করা হয়। পাশাপাশি পাচারের দায়ে আটক করা হয় রাফেজ ও মাকসুদুর রহমান নামের 2 যুবককে। মোংলায় জাহাজ থেকে লুট হওয়া মালামাল সহ 3 জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, গত 26 মে রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে নোঙর করা এমভি সেজুতি নামে একটি জাহাজে অস্ত্রশস্ত্র নিয়ে 12 জন ডাকাত হানা দেয়। পরে নাবিকদের হাত পা বেঁধে জিম্মি করে মূল্যবান মেশিনারি সহ মালামাল লুট করে। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতা সুমন হাওলাদার সহ 3 জনকে আটক করে কোস্টগার্ড। উদ্ধার করা হয় লুট হওয়া মালামাল। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে 50,000 টাকার চেক, সনদপত্র ও মেডেল উপহার দেওয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলী বিশ্বাস, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর অলোকেশ কুমার ঘোষ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিফ আহসান এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রভাষক ইমতিয়াজ মাসরুর। আবারও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের খবর। এই মুহূর্তে সিলেট সেনানিবাসে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষা দিবস উপলক্ষে সিলেট সেনানিবাসে একটি বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট সেনানিবাসে এবং সিলেট সেনানিবাসের 17 পদাধিকের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে প্রথমেই বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই দিবসটি আর সূচনা করা হবে এবং এখানে সিলেট সেনানিবাসের এবং 17 পদাতিক ডিভিশনের সব কর্মকর্তা এবং সৈনিক এবং সহ যেই সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছে এবং আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে কর্মরত সদস্যগণ মোতায়েন উপলক্ষে এই দিবসটি পালন করা হয়। প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। সিলেট এরিয়া ও 17 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উদযাপন করা হচ্ছে এবং এই উদযাপনের মধ্যে রয়েছে বিভিন্ন বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে দিবসটির সূচনা এবং একটি র্যালি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে র্যালিটি খুব সংক্ষিপ্ত করা হয়েছে। এই এলাকার মধ্যেই র্যালিটি সীমাবদ্ধ রয়েছে এবং এখানে সেনা সদস্যরা রয়েছে। এই সেনানিবাসের যত সদস্য আছে সবাই এখানে একসাথে জড়ো হয়েছে। জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের একযোগে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী 1988 সাল থেকে, নৌ ও বিমান বাহিনী 1993 সাল এবং পুলিশ বাহিনী 1989 সাল থেকে শান্তিরক্ষা মিশনে বিচক্ষণতার সঙ্গে স্থানীয় প্রশাসন ও সরকারকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং সেই এই দিবসটি উপলক্ষে যেই বর্ণাঢ্য র্যালি রয়েছে এবং এই বর্ণাঢ্য আয়োজন, সেই বর্ণাঢ্য আয়োজন কিন্তু এবার প্রথম নয়, এটা আমরা প্রতিবারই দেখে থাকি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস খুব বর্ণাঢ্যভাবে উদযাপন করে থাকে এই সিলেট সেনানিবাসে। সবকিছু মিলে আর কিছু সময়ের মধ্যে এই যে আজকে যে আয়োজন, সেই আয়োজনের সূচনা করা হবে। মোটামুটি এই ছিল সিলেট সেনানিবাস থেকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের উপলক্ষে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট সেনানিবাস থেকে। মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বিদেশি রাষ্ট্রীয় কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। ট্রাম্প প্রশাসনের নতুন এই ভিসা নীতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সেন্সরশিপের অভিযোগও এনেছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। যেসব বিদেশি রাষ্ট্রীয় কর্মকর্তা মার্কিন নাগরিকদের সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন বা কন্টেন্ট মুছে ফেলতে বলেন, তাদের আর যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের কেউ সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করলেই তা যদি কোনো বিদেশি সরকারের পছন্দ না হয়, তাও তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপরও তারা সেন্সরশিপ চাপিয়ে দিতে পারবেন না। কোন কোন দেশের বিরুদ্ধে এই নতুন ভিসা নীতি কার্যকর হবে তা বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু জানাননি রুবিও। তবে অতীতে জার্মানি, ব্রাজিল ও যুক্তরাজ্যকে এই ধরনের সেন্সরশিপ চাপের জন্য সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতরও ইউরোপকে সেন্সরশিপের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে মঙ্গলবার একটি নিবন্ধ প্রকাশ করেছে, যেখানে বলা হয় সেখানে গণতন্ত্রের নামে মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতায় যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞা ডিজিটাল সেন্সরশিপ মোকাবিলায় এক কঠোর বার্তা। তবে এটি কতটা নীতিগত অবস্থান আর কতটা রাজনৈতিক তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যে ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় আসার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রধান বলেছেন, তেহরানের দাবি মানা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মাধ্যমে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে 5 দফা পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই বৈঠক থেকে অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে। এবার সম্ভাবনা দেখা দিচ্ছে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের। ইরানের পারমাণবিক কর্মসূচি প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, তেহরানের দাবি মানা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মাধ্যমে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মন্তব্য করেছে IAEA। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যে কোনো চুক্তির আগে প্রয়োজন জাতিসংঘ ও IAEA এর কঠোর পরিদর্শন কাঠামো। তবে তেহরান ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ বৈঠকে এ বিষয়ের কোনো উল্লেখ নেই বলেও মন্তব্য করেন গ্রোসি। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার এই নাজুক পর্যায়ে ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় সে বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতায় আসার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এমন সময়ে তেহরানের কোনো স্থাপনায় হামলা চালানো ইসরায়েলের উচিত হবে না। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানে বোমা হামলার হুমকিও দেন তিনি। কিন্তু তেহরানের সঙ্গে চুক্তি করতে তিনি কেন উতলা হয়ে উঠেছেন, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। এ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে 3টি কৌশলগত কারণও তুলে ধরা হয়। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ আলোচনার মধ্যেই দুই দেশের সম্পর্কের উত্তেজনা চরমে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে, তেহরানের হাতে এখন যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে অন্তত 6টি পরমাণু বোমা তৈরি সম্ভব। বর্তমানে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান, যা অস্ত্র তৈরির 90% মাত্রার কাছাকাছি। যদিও ইরান সবসময় দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে বেসামরিক খাতে এত উচ্চমাত্রার পারমাণবিক সমৃদ্ধকরণের কোনো প্রয়োজন নেই। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর আগ্রাসী অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানে বোমা হামলার হুমকিও দেন তিনি। ট্রাম্পের এমন আগ্রাসী মনোভাবের কারণ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে 3টি কৌশলগত কারণ উল্লেখ করা হয়েছে। রয়টার্স বলেছে, চুক্তি করে ট্রাম্প নিজেকে বিজয়ী নেতার মর্যাদা পেতে চান। দ্বিতীয়ত, ইরানকে চূড়ান্তভাবে কোণঠাসা করে সামরিক অথবা অর্থনৈতিকভাবে দুর্বল করতে চান, যেন চুক্তিতে বসা ছাড়া বিকল্প না থাকে। তৃতীয়ত, ইসরায়েলের স্বার্থ রক্ষা। ইরানের পরমাণু সক্ষমতা তেল আবিবের জন্য অনেকটা অস্তিত্বে হুমকির শামিল। 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু সমঝোতায় পৌঁছেছিল ইরান। তখনকার চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে তেহরান পারমাণবিক কার্যক্রমে লাগাম টানার অঙ্গীকার করেছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে সরিয়ে নেন। এরপর ধীরে ধীরে চুক্তির শর্ত ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায় ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। হামজা, শমিত, ফাহমেদুলদের নিয়ে সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে 26 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হেভিয়ার কাভরেরার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহামেডানের জাহিদ হাসান শান্ত। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সুমন রেজা আর সুজন হোসেন। এদিকে হামজা, শমিতদের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী করেছে বলে মন্তব্য করলেন কাভরেরা। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড নিয়ে সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয় কোচের। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। হামজা চৌধুরীর পর এবার অভিষেকের অপেক্ষায় শমিত সোম। বাংলাদেশের জার্সি গায়ে তুলতে অপেক্ষায় ফাহমিদুল ইসলামও। বাংলাদেশ, সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের আগে হামজা, শমিত, ফাহমিদুলদের নিয়েই এবার 26 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাভরেরা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেয়ায় ওঠে সিন্ডিকেটের গুঞ্জন। প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে আছেন সমিত সোম ও মোহামেডানের জাহিদ হাসান শান্ত। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ লাল সবুজ স্কোয়াডে জায়গা পেলেন সাদা কালো এই ডিফেন্ডার। আর দীর্ঘদিন পর অর্থাৎ 2024-এ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর দলে ফিরেছেন সুমন রেজা। কাবরেরার স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক সুজন হোসেন। এছাড়াও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন চন্দন রায়, সোহেল রানা জুনিয়র ও শাকিল হোসেন। দলে আছেন জামাল, তপু, ফাহিম, রাকিবদের মতো অভিজ্ঞরাও। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় সুখবর হামজা শমিতদের অন্তর্ভুক্তি। এই দুজনের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে করেছে দক্ষিণ এশিয়ার সেরা, এমন মন্তব্য করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড নিয়ে সিঙ্গাপুরকে হারানো সম্ভব বলে বিশ্বাস এই স্প্যানিয়ার্ডের। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড অবশ্যই শক্তিশালী। দক্ষিণ এশিয়ার সেরা না হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আছে আমাদের। নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতের বিপক্ষে যে মানের ফুটবল আমরা খেলেছি সেভাবে খেলতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করা সম্ভব। সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করা হয়েছে। এদিকে 26 সদস্যের এই স্কোয়াড থেকে পারফরমেন্সের ভিত্তিতে 3 জনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় হামজা ও সমিতকে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না রাখারই আভাস দিলেন কোচ। সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করলেও কাবরেরার প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে। ক্যাম্পে 8 থেকে 10টি ট্রেনিং সেশন করব আমরা। ভুটান ম্যাচের পর 3 জনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। হামজা দেশে ফেরার পর তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো। আর সমিত মানসম্পন্ন মিডফিল্ডার। 4 তারিখ দেশে আসার পর তার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। আর কিউবা মিচেলের ব্যাপারে ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। তার ব্যাপারে তথ্য তারা জানে। অবশ্যই তার সম্ভাবনা রয়েছে। আগামী 30 মে থেকে স্প্যানিশ কোচের অধীনে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকা এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সকাল 8টায় ইতালির রোম থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার হাত ধরে বাংলাদেশ ফুটবল দলের দীর্ঘদিনের গোল খরা কাটবে বলে প্রত্যাশা সমর্থকদের। হামজা চৌধুরী কিংবা সমিত সোম নয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমর্থকদের এমন উন্মাদনা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ঘিরে। তাকে নিয়ে সমর্থকদের এই উচ্ছ্বাসই প্রমাণ করছে দেশের ফুটবলের জনপ্রিয়তা যে আকাশ ছুঁতে যাচ্ছে। সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যম কর্মীদের ভিড়। ফাহমিদুলকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন সমর্থকরাও। সকাল 8টায় বিমানবন্দরে নামেন এই ফরওয়ার্ড। রোম থেকে ঢাকা লম্বা জার্নি, তারপরও ফাহমিদুলের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফুটবলার। গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে হাভিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে লাল সবুজ দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পও করেন 18 বছর বয়সী এই ফুটবলার। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভারতের বিপক্ষে মূল একাদশ থেকে বাদ দেওয়া হয় অলিভিয়া কালাসিওর এই ফরওয়ার্ডকে। এরপর ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলনে নামে দেশের ফুটবল ভক্তরা। তাদের দাবি সিন্ডিকেটের শিকার হয়ে দল থেকে বাদ পড়েছেন ফাহমিদুল। ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরাও। তাই সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে এই ফরওয়ার্ডকে আবারও ডাকা হয় ক্যাম্পে। সমর্থকদের প্রত্যাশা নিজেকে প্রমাণ করে লাল সবুজ স্কোয়াডে জায়গা করে নেবেন এই ফুটবলার। সেই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের গোল স্কোরিং সমস্যাও কাটবে ফাহমিদুলের হাত ধরে। আমরা আজকে খুশি অনেক যে ফাহমিদুল আসতেছে এবং আমরা আশা রাখি যে 4 তারিখ ম্যাচে রাখবে। আমরা যে দিনগুলো স্বপ্ন দেখে আসছিলাম বিগত দিন ধরে, তো সেই স্বপ্ন এখন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কোচ কাবরেরা যখন দ্বিতীয়বার তাকে ডাক দেওয়া হয়, এতেই প্রমাণ হয় যে আসলে দলের জন্য গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হয়ে উঠবে ফাহমিদুল ইসলাম। 4 তারিখে একটা আমাদের প্রস্তুতি ম্যাচ আছে, তখন তাকে আমরা ওই ম্যাচে দেখতে চাচ্ছি এবং ওই ম্যাচের পারফরমেন্স বিবেচনা করে আমরা তাকে সিঙ্গাপুরের ম্যাচও সামনের 10 তারিখের ম্যাচে আমরা দেখতে চাচ্ছি মাঠে। অভাব ছিল একজন ফরওয়ার্ডের, আশা করি আমরা ফাহমিদুল দিয়ে পোষণ করে নেব। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। তার আগে 4 জুন প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচে হামজা, সমিত, জামালদের সঙ্গে মাঠ মাতাবেন ফাহমিদুল ইসলাম, এমন প্রত্যাশা ফুটবল সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিততে মুখিয়ে পিএসজি। ভক্তদের যেন তর সইছে না ইতিহাসের অংশ হতে। তাদের বিশ্বাস ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জিতবে
প্যারিসিয়ানরা। আর্সেনালের মতো কঠিন প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ফাইনালে জায়গা করার পর থেকেই স্বপ্নবাজ হয়ে ওঠেন পিএসজি সমর্থকরা। 2020-এ নিঃশ্বাস দূরত্ব গিয়েও স্বপ্ন ছোঁয়া হয়নি প্যারিসিয়ানদের। এবার সেই বাভারিয়াই ইতিহাসের হাতছানি। উসমান দেমবেলেদের সমর্থন দিতে ভক্তরা নিশ্চয়ই ছুটে যাবেন অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। তার আগে আপাতত তাদের ব্যস্ততা চ্যাম্পস ইলাইসিতে। পিএসজির অফিসিয়াল স্টোরে হুমড়ি খেয়ে পড়েছেন সবাই প্রিয় ফুটবলারের জার্সি, পতাকা আর উত্তরীয় সংগ্রহের জন্য। জার্সিগুলো অনেক সুন্দর, আমরা সবাই কিনেছি। শুধু জার্সি না, ক্লাবের স্কার্ফ, টেডি বিয়ার সবকিছুই আমরা সংগ্রহ করেছি। এটা আমাদের কাছে বিশাল আনন্দের উপলক্ষ। আমার কাছে মনে হচ্ছে এবার আর হতাশ হব না। আমি পিএসজির অনেক বড় সমর্থক। ফাইনাল দেখার জন্য মুখিয়ে আছি আমি। নানা কারণে মিউনিক যাওয়া হচ্ছে না আমার, কিন্তু ম্যাচটা আমি এখানেই দেখব পরিবারের সবাইকে নিয়ে। কদিন আগে আমি আমার 50তম জন্মদিন উদযাপন করেছি। পিএসজি জিতলে এটা হবে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমার কাছে মনে হয় এবার যদি আমরা জিততে না পারি তবে আর কখনোই জিততে পারবো না। এর আগেও আমরা ফাইনাল হেরেছি, এবার আর তার পুনরাবৃত্তি চাই না। প্রত্যেকবার এমন সুযোগ আসবে না। আমার বিশ্বাস খেলোয়াড়রা এই বিষয়টি ভালো করেই জানেন। দেখা যাক কি হয়, তবে আমি আশা ছাড়ছি না। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ করে এনেছে অ্যালিয়েঞ্জ অ্যারেনা কর্তৃপক্ষ। সব রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়াও ইতালি ও ফ্রান্স থেকে আসা দর্শকরা যাতে কোনো রকমের ঝামেলা ছাড়া ম্যাচ উপভোগ করতে পারেন তার জন্য সব ব্যবস্থা করেছেন আয়োজকরা। বায়ার্ন মিউনিখের মাঠের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। বিশ্বকাপ ছাড়াও এই মাঠে অনুষ্ঠিত হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এছাড়াও অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এর আগে অনুষ্ঠিত হয়েছে ইউসিএল ফাইনাল। সব মিলিয়ে জমজমাট এক ফুটবল লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা। এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের আহ্বান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের শান্তিরক্ষীদের সম্মান জানাতে নানা আয়োজন। ঢাকার বাইরেও চট্টগ্রাম, সিলেটেও বিভিন্ন কর্মসূচি। পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগ। বাজেটে থাকছে বিশেষ কর্মকৌশল। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। সরকারের ভাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হওয়ার অপেক্ষায় মিনা। 4 জুন শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।